সামনে যাবেন না প্লিজ। সামনের লোকটা কে? মহিন ভাই সরেন। Mr. Eunice, how do you feel? I'm feeling good coming back home. 1 second, sir. Yes, sir. Pardon me, I can't hear you. I'm good coming back home. Thank you. No, it's good. Oh, you do want to talk to us. Come on. Come on, sir. Hi,
হ্যাঁ দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মাঝে যে কোটা সংস্কার আন্দোলনে একজন আহত হয়েছেন, সেও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে সার্জিস এসে উপস্থিত হয়েছে, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নাহিদ এসেছিল এবং সেই সাথে সুশীল সমাজের প্রতিনিধি। আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলনের যে কজন সমন্বয়কারী আছে তারা সবাই এরই মধ্যে কিন্তু উপস্থিত হয়ে গেছেন। তারা কিছুক্ষণ পর এখানে আসছেন, দেখছেন এবং সার্বিক প্রস্তুতি যে সম্পন্ন হয়েছে সেটিও তারা খোঁজ রাখছেন ডক্টর ইউনূস কখন এখানে আসবেন। সেই সাথে আপনাকে বলে রাখি যে শুধু সমন্বয়কারীরাই নয়, শিক্ষার্থীদের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের একটি বিশাল অংশ কিন্তু এয়ারপোর্ট রোড জুড়েই কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা অভিবাদন জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য যে কখন ডক্টর ইউনূস এয়ারপোর্ট থেকে তার বাসায় এই রাস্তা দিয়ে যাবে। মাহমুদ, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তিন বাহিনীর প্রধান তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। যতটুকু আমরা জানতে পেরেছি তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই ভিআইপি লঞ্চ জুড়েই কিন্তু সেনাবাহিনীর যে নিরাপত্তা সেটি একেবারে কঠোরভাবে জোরদার করা হয়েছে। আমরা আনসার সদস্যদেরও দেখেছি। দেখুন, আমি এখানে যখন এসেছি তখন কিন্তু এই ভিআইপি লঞ্চের এই কনফারেন্স রুমটি কিন্তু একদম খালি ছিল। এরপর আসতে শুরু করেছেন যারা কোটা সমন্বয়কারী, তাদের মধ্যে আমরা দেখেছি যে নাহিদ হোসেন এখানে এসে উপস্থিত হয়েছিলেন। এরপরে যিনি গণমাধ্যমে এই আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের পক্ষে বেশ জোরালো বক্তব্য তুলে ধরতেন, সেই ডক্টর জায়েদ, তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই ডক্টর ইউনূসের যে পরিবারের সদস্য তাদের মধ্যে ওনার স্ত্রী এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনার সাথে সংযুক্ত হবার আগে আমি তাদের সাথে কথা বলেছি, তারা যে জিনিসটি বলছেন যে ডক্টর ইউনূসই এই সংকটকালে একমাত্র বিকল্প যিনি এই সংকট থেকে উত্তরণ করতে পারবেন এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে তার থেকে ভালোভাবে আসলে এই পুরো বিষয়টিকে সামলানোর আর কেউ নেই। আর শিক্ষার্থীরাও কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে তাদের যে প্রধান চয়েস এটি কিন্তু ডক্টর ইউনূসকে বলে রাখছেন এবং ডক্টর ইউনূসের দেখুন, ডক্টর ইউনূসের যে ইমেজ রয়েছে বিশ্বজুড়ে, তার যে একটি গ্রহণযোগ্যতা রয়েছে পৃথিবীর বড় বড় বাঘা দেশ যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, জাপান সহ কানাডা, পৃথিবীর প্রত্যেকটি দেশের ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে আমাদের যে অর্থনৈতিক সংকট রয়েছে, আমাদের যে রাজনৈতিক সংকট রয়েছে, এই সব বিষয় তার থেকে ভালোভাবে চালানোর মানুষ কিন্তু এই মুহূর্তে নেই। যারা এখানে উপস্থিত আছে এটি কিন্তু তাদের বক্তব্য যে ডক্টর ইউনূসের থেকে বেটার চয়েস এই মুহূর্তে বাংলাদেশে আর কেউ নেই এবং তিনি খুব শক্তভাবে এবং দৃঢ় মনোবল নিয়ে যে সংকটটি বাংলাদেশে চলছে সেটি থেকে উত্তরণ করে নিয়ে আসবেন এবং বিশ্বের অন্যান্য দেশেও তার যে গ্রহণযোগ্যতা রয়েছে, তার যে অবস্থান রয়েছে সেটিকে কাজে লাগিয়ে দেশের কিভাবে উন্নয়ন করা যায় এবং তার সবার মধ্যে যে একটি আশা জাগা নিয়ে তৈরি হয়েছে সেইটি কিন্তু তারা প্রকাশ করেছেন। সরি বামে চিপা দাঁড়িয়ে স্যার, বামে চলে যান সামনে। শরীফ, এই বিষয় নিয়ে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি যে তারা এই বিষয়টিকে একেবারেই ভ্রুক্ষেপ করছেন না, তারা এই বিষয় নিয়ে আসলে কোনো গুরুত্বই দিচ্ছেন না, কারণ এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শপথটাই হয়নি, গঠনই হয়নি, কোনো কিছু তৈরি হয়নি, যেন
এর আগে বিএনপির তরফ থেকে যে দাবি করা হয়েছে যে 3 মাস 6 মাস বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য, গণতান্ত্রিক রাস্তায় ফিরে আসার জন্য। তো এই বিষয়টি নিয়ে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের কিন্তু এই বিষয় নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সরকার এখনো গঠনই হয়নি, এখনো শপথ হয়নি এবং শপথের পরে তাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কি হবে, তাদের কর্মপরিকল্পনা কি হবে, এইসব নিয়ে কিন্তু তারা মূলত গুরুত্ব দিচ্ছেন এবং ডক্টর ইউনূস কতটুকু কি করতে পারেন, দেশের সংকটকে কিভাবে কাটিয়ে দেশের একটি স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারেন সেই বিষয় নিয়ে আসলে গুরুত্ব দিচ্ছেন। শরীফ কিছুক্ষণ মধ্যেই কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তোবা কিছু আনুষ্ঠানিকতা আছে, সবশেষে বিএপি লঞ্চ দিয়ে তিনি এখানে এসে সাংবাদিকদের সাথে কথা বলবেন, সমন্বয়কারীদের কথা বলবেন। তিনি তার মনের অনুভূতি জানাবেন যে এই সংকটটা আমরা পার করেছি গত 1 সপ্তাহ ধরে কিংবা গত 1 মাস ধরে আমরা যে সংকট পার করে এসেছি, সেই সংকট নিয়ে তিনি তার অনুভূতি, তার মন্তব্য, এগুলি তিনি আসলে গণমাধ্যমের, দেশীয় গণমাধ্যম, বিদেশি গণমাধ্যম যারা এখানে উপস্থিত হয়েছে সবার সাথে কিন্তু তার এই মতামতগুলি তিনি শেয়ার করবেন। তো আমরা অপেক্ষায় আছি সেই ক্ষণের জন্য, কখন তিনি এখানে আসবেন, তিনি আমাদের সাথে কথা বলবেন, তিনি তার অনুভূতিগুলি তুলে ধরবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা এবং তার যে কোনো কর্মপরিকল্পনা, হয়তো তিনি সেই বিষয়ে এখানে কিছু খোলামেলা কথা বলতে পারবেন। শরীফ, হ্যাঁ, একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে 15 সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে, তবে কেউ কেউ এর সংখ্যাটা আরও বেশিও বলছেন। তবে এটি আসলে কতটুকু শক্ত হবে এবং 15 সদস্য থাকবে কিনা, কিংবা 20 সদস্য হবে কিংবা 30 সদস্য কিংবা এরও বেশি হতে পারে, সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত নয়। তবে অসমর্থিত সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত 15 সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হয়েছে এবং এটি এরপর থেকে বাড়তেও পারে। এর মধ্যে আমরা যে কয়েকজনের নাম আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে ডক্টর আসিফ নজরুল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর, এবং আমরা জানতে পারছি যে সলিমুল্লাহ খান, প্রফেসর সলিমুল্লাহ খান সহ আরও বেশ কয়েকজন। দেখুন, আমি আসলে এখানে একটি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আছি এবং আপনি জানেন যে ডক্টর ইউনূসের প্রেস কনফারেন্সে ঘিরে এই পুরো জায়গাটি কিন্তু এসএসএফ এর কন্ট্রোলে রয়েছে এবং এখানে কিছু বাইন্ডিংস রয়েছে যে কোনো ধরনের মুভমেন্ট চলার ক্ষেত্রে, কারণ ডক্টর ইউনূস এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে চলেছেন, সেই সাথে সরকার প্রধান। এছাড়াও কিন্তু তিনি কিন্তু বিশ্বখ্যাত একজন মানুষ, যার গ্রহণযোগ্যতা রয়েছে প্রতিটি দেশে। পৃথিবীর সবচেয়ে বড় ভিআইপি যে মানুষজন রয়েছেন তার সাথে তার সখ্যতা রয়েছে, উঠা বসা রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। সেই ক্ষেত্রে তার যে অবস্থান সেই জায়গাটি কিন্তু বিশেষভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। তো এখানে এই মুহূর্তে সমন্বয়কারী যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু একটু দূরেই অবস্থান করছেন এবং তাদের গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস চলে আসছেন, যতটুকু জানতে পেরেছি। এর আগে আপনি আমাকে বলে রাখি শরীফ, এই কোটা সংস্কার আন্দোলনে যারা সমন্বয় করেছেন, প্রথমে দেশব্যাপী কোটা যে সমন্বয়কারীরা ছিলেন, পরে সংখ্যা বেড়েছে, কিন্তু মূল যে 6 সমন্বয়
তারা কিন্তু প্রতিনিয়ত ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন এবং দেশকে কীভাবে সংকট থেকে উত্তরণ করা যায় সেটি নিয়ে হ্যাঁ শিওর শিওর ভাই একটু দেখুন হ্যাঁ ঠিক আছে আমি আসছি ভাইয়া ভাইয়া এই বড় ভাই না সমস্যা আমাদের স্যার সমস্যা নেই হ্যাঁ আমাদের এডি স্যার আচ্ছা ঠিক আছে নো প্রবলেম রয়েছেন এবং তিনি কিন্তু গণমাধ্যমের আরে ভাই বসেন না সামনে আজকে ওয়ালাইকুম আসসালাম গৌরবের দিন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমার পাশে আছে এরা এই দেশকে রক্ষা করেছে এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের স্বপ্ন সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে এটা কেউ বলতে পারবে কি অবশ্যই সাহসী এই সেলার ক্যামেরাম্যান বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানবে সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশে কিন্তু স্বাধীনতা অর্জন করবে এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করার নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতাটি পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার ছেলেমেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে
তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়েছো, তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারো। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে করতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। সারা দুনিয়া বলছে, শুধু বাংলাদেশের কথা নয়, সারা দুনিয়া কথা বলছে। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা বই খাতাটা লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, এটা করা। এটা আমরা এই আজকে আমাদের কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তাকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে, এটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে দেওয়া। এটা হলো সরকার। এটা সরকার হতে পারবে না। সরকারকে দেখে মানুষের মুখ খুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়ায়, সরকার তার জন্য দাঁড়ায় না। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থা বাড়বে। কেউ জোর করে তাকে বলার সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করবে। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে। তাহলে মানুষও যোগ দেবে। মানুষ এখন পিছিয়ে থাকে, যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেবে। আমরা যদি জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমলিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করে, সবাইকে রক্ষা করে, প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করে এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসে। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না। আইন শৃঙ্খলা নিজের হাতে থাকলে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শুনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে। বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনা আমাদের, কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে।
এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা সে পথে আমরা যেন অগ্রসর নিজে প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসেছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো শিওরই হচ্ছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড, তাদেরও এটা স্পর্শ করছে, তাদের তরুণরাও জেগে উঠছে। আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা ছিল, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকে থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।